ঈদযাত্রায় সড়কে যানবাহনের চাপ, চন্দ্রায় তীব্র যানজট, ফিরতি বাস আসতে দেরি হওয়ায় টার্মিনালগুলোতে দীর্ঘ অপেক্ষা, ট্রেনে লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়। দেশের বিভিন্ন হাটে জমে উঠেছে বেচাকেনা। ঈদের একদিন আগেও বড় গরুর চাহিদা নেই হাটগুলোতে, বিক্রি নিয়ে দুশ্চিন্তায় ব্যাপারীরা। টানা 18 দিন সেবা বন্ধের প্রভাব পড়বে না দক্ষিণ সিটির বর্জ্য অপসারণে, দাবি প্রশাসকের। 12 ঘন্টায় পরিচ্ছন্নের আশ্বাস। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। হজের খুতবায় ফিলিস্তিনে হামলা বন্ধের আহ্বান, মুজদালিফায় রাত্রি যাপন শেষে কোরবানি। এবং ভুটানের বিপক্ষে জয়েও সন্তুষ্ট নয় বাংলাদেশ টিম, সিঙ্গাপুরের সঙ্গে ছন্দময় খেলার অপেক্ষা, আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ার চেষ্টা সমিত সোমের। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সোমায় রাত্রি এবং আমি তন্ময় কুমার রায়। শুরুতেই জানাবো ঘরে ফেরার খবর। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় রয়েছে তীব্র যানজট, যানবাহন না পেয়ে টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রী ভোগান্তি। এছাড়া বরাবরের মতোই আছে বাড়তি ভাড়ার অভিযোগ। বাসে সিট না পাওয়া ও খরচের কথা চিন্তা করে অনেকেই ট্রাক ও পিকআপে রওনা হচ্ছেন গন্তব্যে। সহকর্মীদের তথ্য ছবিতে শামীমা রহমান শাম্মীর প্রতিবেদন। ঈদের লম্বা ছুটিতে সড়ক মহাসড়কে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। বাস, ট্রাক এমনকি পিকআপে চেপে যেভাবে পারছেন রওনা হয়েছেন গন্তব্যে। এতে সড়ক মহাসড়কে তৈরি হয়েছে ভোগান্তি। বিকেলের দিকে শত শত মানুষ অপেক্ষা করতে থাকে যানবাহনের অপেক্ষায়। অনেকেই পশুবাহী খালি পিকআপে গন্তব্যে রওনা হন। মাঝে মাঝে বৈরী আবহাওয়ায় ঈদ যাত্রায় ভোগান্তি বাড়ায়। বৃহস্পতিবার সকাল থেকে যাত্রী চাপ কয়েকগুণ বেড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। অতিরিক্ত যানবাহন ও যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়, সৃষ্টি হয় তীব্র যানজট। এ সময় 1 কিলোমিটার সড়ক পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। যানবাহনের স্বল্পতায় অনেককেই গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। মাঝরাত্রে রওনা হয়েছে, এখন বেলা বাজে প্রায় 11:30। এখন পর্যন্ত আসতেই পারি না, যেখানে 2 ঘন্টার রাস্তা অলরেডি 7-8 ঘন্টা হয়ে গেছে। অবস্থা খুবই খারাপ, অনেক যাত্রী, অনেক বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে। নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি, কালকে সন্ধ্যা 9টার সময় রওনা দিছি, এখনো পর্যন্ত ধর্না জমা সেতু বাড়িতে পারি না। এখান থেকে নর্মালি বগুড়া যেতে 500 টাকা 450 টাকা হলে যাওয়া যায়, সে তুলনায় ডাবল ভাড়া। চান্দুরা আসতে আমরা 40 টাকার ভাড়া 150 টাকা দিয়েছি। ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে যমুনা সেতুর সংযোগ মহাসড়কে। এতে যমুনা সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত তৈরি হয় যানবাহনের তীব্র চাপ। পরে সেতুর ঢাকাগামী লেন বন্ধ রেখে 2 লেনে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করানো হয়। এতে ঢাকাগামী লেনে সেতু থেকে সায়দাবাদ পর্যন্ত তৈরি হয় যানজট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও নামে যাত্রী ঢল। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাস, ট্রাক, সিএনজি, অটো, পিকআপ সহ যেভাবে পারছেন ঘরে ফিরছেন। এই মহাসড়কে তীব্র যানজট না থাকলেও যত্রতত্র যাত্রী ওঠানামা ও সড়কে গাড়ি বিকল হয়, যানবাহন চলে ধীর গতিতে। এছাড়া বরাবরের মতো বাড়তি ভাড়া সহ হয়রানির অভিযোগ করেছেন যাত্রীরা। একই পরিস্থিতি গাজীপুর ও সাভারের বিভিন্ন মহাসড়কেও। ময়মনসিংহ বাইপাস থেকে চৌরাস্তা ভাড়া হয়েছে 100 টাকা, দাঁড়িয়ে চাইতেছে 300 টাকা। আমি সিরাজগঞ্জে যাবো, 2 ঘন্টা ধরে এই জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। গাড়ি পাচ্ছি তাও আবার ভাড়া 1500 করে চাইতেছে। এই রুটে দীর্ঘ যানজটে ফিরতি বাস না আসায় মহাখালী টার্মিনালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। টিকিট নিয়েও কারসাজির অভিযোগ করেন অনেকেই। ভাড়া অনেক বেশি নিচ্ছে, প্রায় 1 সিট নিচ্ছে 500 টাকা করে।
যা নর্মাল ভাড়া আমরা 150 থেকে 200 টাকা যেতে পারি। ভাড়া 1000 টাকা 800 টাকা চাইতেছে, এমনি আমরা 200-300 টাকা হয়ে যাইতে পারতেছি, কিন্তু এখন কিভাবে কি করবো আমরা কিছুই বুঝতেছি না। আমরা সবাই হতাশার মধ্যে পড়ে গেছি। যে গাড়িগুলি কাল আমাদের টার্মিনালে উপস্থিত ছিল, ওই গাড়িগুলি একটা চাপে যখন গেছে, এরপরে টার্মিনাল খালি হওয়ার পরে এখন গাড়ি যখন আপনার আসতে পারতেছে না, তখন আমরা যাত্রীরা আর গাড়ি দিতে পারতেছি না। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সকাল থেকে নির্বিঘ্নে চলাচল করতে পারলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের চাপ। এছাড়া নদীতে পানি বাড়ায় ফেরি পারাপারের সময় লাগছে আগের চেয়ে প্রায় দ্বিগুণ। ফেরি পেতে অপেক্ষা করতে হয় যাত্রীদের। শামীমা রহমান শাম্মী, এখন। একদিন পরেই পবিত্র ঈদুল আজহা, পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনেরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। অনেকে এরই মধ্যে হয়তো চলেও গেছেন। বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। অনেকেই আগে ভাগে টিকিট না কাটলেও স্টেশনে এসে ভিড় করেছেন। শিডিউল বিপর্যয় না থাকলেও রয়েছে টিকিট ছাড়া যাত্রীদের চাপ। ট্রেনের ছাদে উঠছেন অনেকে। আমরা সেই পরিস্থিতি আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাইম আবির এবং একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী দেলোয়ার দোলন রয়েছেন সদরঘাটে রয়েছেন, এবং রাত্রে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সহকর্মী ইফতেখার রয়েছেন গাজীপুর, যেই ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেখান থেকে সবশেষ খবরাখবর আমরা জানবো সহকর্মী ইফতেখার রায়হানের কাছে। প্রথমেই যাচ্ছে আবিরের কাছে। আবির, আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন এরই মধ্যে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের চাপ রয়েছে, এবং টিকিট ছাড়া যাত্রীদেরও ভিড় রয়েছে, এবং ছাদে অনেকেই এই যে ঝুঁকি নিয়ে ঈদ যাত্রা, সেক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো নজরদারি চোখে পড়েছে কিনা, বা তাদের জায়গা থেকে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা, যেহেতু বৈরী আবহাওয়া রয়েছে কিছুটা, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, আপনি যথার্থই বলেছেন যে বিমানবন্দর রেল স্টেশনে এই মুহূর্তে আমি যদি বলি যে যাত্রীদের একেবারে উপচে পড়া ভিড়, এবং যারা টিকিট কেটে এসেছেন তারা তো বিভিন্নভাবে এসেছেন। একই সাথে আর একটি বিষয় একটু বলে রাখতে চাই, সেটি হলো যে যারা টিকিট ছাড়া ট্রেনের ছাদে উঠবার যে প্রবণতা, সেটি প্রতি বছর আমরা লক্ষ্য করি এবং এবছরও কিন্তু আমরা তাই দেখছি। এবং সেটি আমরা প্রথমে কিছুক্ষণ আগে যখন আমরা এখানে প্রবেশ করেছি, তখন আমরা দেখেছিলাম ব্রহ্মপুত্র এক্সপ্রেস নামে একটি ট্রেন। সেই ট্রেনটিতে কিন্তু আমরা দেখেছিলাম যে ভীষণ রকমের যাত্রীদেরকে আমরা ছাদে উঠতে দেখেছি, ট্রেনের ছাদে উঠতে দেখেছি। এই মুহূর্তে যে ট্রেনটি এই বিমানবন্দর রেল স্টেশনে আছে, সেটি কিন্তু নরসিংদী কমিউটার। এটিতে খুব একটা যাত্রী চাপ আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি না, এবং এই ট্রেনটির ছাদেও আমরা আসলে তেমন কাউকে দেখছি না। তবে যেগুলো এক্সপ্রেস ট্রেন, অর্থাৎ উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো, বিশেষ করে ঈদের জন্য ঘরমুখ মানুষের ভিড় যে ট্রেনগুলোতে রয়েছে, সেই ট্রেনগুলোর অবস্থা কিন্তু একেবারেই ভিড়ে জরাজীর্ণ অবস্থা, একেবারে পা রাখার জায়গা নেই, এরকম একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। যে এই বিমানবন্দর রেল স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, তার অধিকাংশ ট্রেনকেই আমরা এখনো পর্যন্ত সময় মেনেই ছাড়তে দেখেছি এবং ঢাকা থেকে আসতেও দেখেছি। বিশেষ করে আমরা এখানে যখন এসেছি, তারপরে দুটি ট্রেনকে আমরা দেখেছি, ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং নরসিংদী কমিউটার। তারা কিন্তু তাদের নির্ধারিত সময়ের 5-7 মিনিটের মধ্যেই চলে এসেছে। কিন্তু একটি ট্রেনের কথা একটু বলে রাখতে চাই, যেটি হলো চিলাহাটি এক্সপ্রেস। সেই ট্রেনটির সময় ছিল 5:30 নাগাদ, কিন্তু সেটি এখনো পর্যন্ত আসেনি। আমরা জানতে পেরেছি যে এই ট্রেনটি 2 ঘন্টা দেরি হবে, অর্থাৎ 5:30টার যে ট্রেন, সেটি আসলে 7:30টায় এই বিমানবন্দর রেল স্টেশনে আসবে, এবং এরপরে উত্তরবঙ্গগামী যারা যাত্রী রয়েছে তাদেরকে নিয়ে এই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে। এছাড়া যারা অন্য যাত্রী রয়েছেন, তাদের ট্রেনের সময়সূচি নিয়ে তেমন কোনো আপত্তি আমরা দেখিনি। তবে এই যে টিকিট ছাড়া মানুষের ওঠার যে প্রবণতা, বিশেষ করে ট্রেনের ছাদে উঠে তারা ভ্রমণ করছে, সেটি নিয়ে আমরা তাদের আপত্তি দেখেছি। এবং অতিরিক্ত মানুষের ভিড় কিন্তু আমরা কম্পার্টমেন্টগুলোতে বা বগিগুলোর কথা যদি বলি, সেখানে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি, এবং তারা এই একটি বিষয়ে কিন্তু তারা ব্যাপক রকমেরভাবে বিরক্ত এবং একটা বড় রকম ভোগান্তির মধ্যে পড়েছেন। এবার আপনি তন্ময় জানতে চাচ্ছিলেন যে যারা ছাদে উঠেছে তাদের নজরদারির কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা। আমরা যখন থেকে এখানে এসছি এবং এই মুহূর্তে আমরা যে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে আমরা এই বিমানবন্দর রেল স্টেশনে এখানে এসছি, কিন্তু এখনো পর্যন্ত ছাদে ওঠার ব্যাপারে কোনো রকম কোনো নজরদারি বা কোনো পদক্ষেপ আমরা নিতে দেখিনি এখানকার কোনো কর্তৃপক্ষকে। এবং একই সাথে যদি বলি, কোনো সচেতনতামূলক কার্যক্রম আমরা এখনো পর্যন্ত দেখিনি। সুতরাং ছাদে করে যে যারা যাচ্ছে তারা তাদের মতো করে যেতে পারছে বা যাচ্ছে, সেটি আমরা আসলে দেখলাম। একেবারে সার্বিকভাবে উপচে পড়া ভিড়, এই হচ্ছে বিমানবন্দর রেল স্টেশনের অবস্থা। তন্ময়।
এবার যেতে চাই সহকর্মী দেলোয়ার দোলনের কাছে। নাইম আবিরের কাছে আমরা শুনছিলাম বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীর চাপের খবর। এবার আপনার কাছে জানতে চাই দেলোয়ার দোলন, এখন আসলে পরিস্থিতি কি? সড়কে ট্রেনের চিত্র দেখছিলাম আমরা, সদরঘাটে এখন পরিস্থিতি কি? রাত্রি দক্ষিণাঞ্চলের মানুষের যে যাত্রা তার কিন্তু তীব্র ভোগান্তিতে রূপ নিয়েছে। সদরঘাটে এরই মধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে লোকে লোকারণ্য, অর্থাৎ যাত্রীদের চাপ সকাল থেকে কম থাকলেও কিন্তু বিকেলের পর থেকে যাত্রীর চাপ অনেকাংশেই বেড়েছে। আর এই যে দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে মূলত সড়ক পথ, অর্থাৎ ধোলাইখালা অংশে গরুরহাট, অন্যদিকে রাজধানী জুড়ে যে তীব্র যানজট, যার কারণে এই সদরঘাট পর্যন্ত যাত্রীদের আসতে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে। ফলে তাদের এই ভোগান্তির লাগাম টানা যাচ্ছে না। অন্যদিকে আজকে আপনি জানেন নৌ পরিবহন উপদেষ্টা এরই মধ্যে কিন্তু এই সদরঘাট এলাকা পরিদর্শনে এসেছেন। তিনিও একই কথা বলেছেন যে সড়কের যে ভোগান্তি সেটি কমিয়ে না আনলে যে বলা হচ্ছে এই বছর স্বস্তির ঈদ যাত্রা, সেটি অনেকাংশে এই যে নৌপথে যারা যাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনাকে যদি দেখায় যে এই যে লঞ্চ ঘাটের যে যাত্রীদের চাপ, সেটি সে বিকাল থেকে যে হারে বেড়েছে সেটি এখন আরো বেশি যাত্রী সমাগমের রূপ নিয়েছে। অন্যদিকে অপেক্ষমান যে যারা রয়েছেন, অপেক্ষমান যাত্রীদের জন্য যে সকল লঞ্চগুলো অপেক্ষমান রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন ঠিকই, তবে তাদের আশা ছিল যে আরো যাত্রী বাড়বে। তাদের আশার এমন প্রতিফলন না ঘটার অন্যতম কারণ মূলত সড়ক ঘিরে যে ভোগান্তি সেটিকে তারা বলছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিভিন্ন পয়েন্ট থেকে যাত্রীদের আনাগোনা উন্নত বাড়তে থাকে। আর লঞ্চ সংশ্লিষ্টরা জানিয়েছেন যে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ সার্ভিসের জন্য তারা আগাম প্রস্তুতিও তারা রেখেছেন এবং এর অংশ হিসেবে তারা বলছেন যে ঈদের যে সার্ভিস বা সেবা চলছে সেটি 14 জুন পর্যন্ত চলবে এবং এই সার্ভিসের যুক্ত হচ্ছে নতুন নতুন সংযোজনও তারা বলছেন। আপনাকে জানাতে চাই যে এবার যে ঈদকে ঘিরে যে যাত্রার মধ্যে কিছুটা অস্বস্তির কারণ হচ্ছে ঘুরে কিছু সময় পর পরে যে বৃষ্টি, তা তাদের ভোগান্তির মাত্রাকে অনেকাংশে যুক্ত করেছে। আপনাকে আরও জানাতে চাই যে দক্ষিণাঞ্চলের বিশেষ উদ্যোগে সরকারের যে ঈদ যাত্রাকে সুস্থ এবং নিরবিচ্ছিন্ন করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে লঞ্চ যাত্রায় সেটি খুব একটা ছোঁয়া লাগেনি, কারণ লঞ্চকে ঘিরে খুব একটা পরিকল্পিত ব্যবস্থাপনা একই সঙ্গে সড়কের ভোগান্তি। আমরা জানছিলাম সদরঘাটের কি চিত্র রয়েছে এই মুহূর্তে সেই খবর। এর আগে আমরা রেলপথের খবরাখবর জানছিলাম। এবার আপনাদেরকে সড়ক পথের খবর জানাতে চাই। এই মুহূর্তে চন্দ্রাতে রয়েছেন আমাদের সহকর্মী রাত্রি, আমরা দেখতে পাচ্ছি ইফতেখার রায়হান রয়েছেন এবং গাজীপুরের যেই জায়গাগুলোতে হয়েছে যে নানা রকম সময় আমরা দেখেছি যখনই ঈদ যাত্রা হয়েছে তখনই কিন্তু গাজীপুর এবং চন্দ্রার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তীব্র যানজট দেখা যায়। আজকেও ঠিক সেরকম চিত্রই রয়েছে, তার মধ্যে যেহেতু বড়ি আবহাওয়া রয়েছে। বিস্তারিত আমরা জেনে নিতে চাই সহকর্মী ইফতেখার রায়হানের কাছ থেকে। রায়হান, এই মুহূর্তে মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন এবং একই সঙ্গে যেই যাত্রীরা রয়েছেন তাদের জন্য পর্যাপ্ত গাড়ি রয়েছে কিনা, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এরকম কোনো অভিযোগ রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। আসলে সীমাহীন ভোগান্তি, এই দুটি মহাসড়কে এখন গাড়ির যেমন চাপ রয়েছে তেমনি যাত্রীদেরও চাপ রয়েছে। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই মহাসড়কটির দুই পাশে, অর্থাৎ ঢাকামুখী এবং ঢাকা থেকে যে বের হয়ে আসার যে গাড়িগুলো রয়েছে সমস্ত জায়গাতে কিন্তু প্রত্যেকটি সড়কের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ভয়াবহ রকমের যানজট। গাড়ি দীর্ঘক্ষণ ধরে এখানে আটকে আছে এবং এই গাড়িগুলো যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে বৃদ্ধ এবং নারীরা তারা কিন্তু তীব্র গরমে কিন্তু ঘেমে অস্বস্তিতে পড়েছেন। পাশাপাশি দীর্ঘ সময় তারা এই যানজটের পরে কিন্তু তারা কিন্তু নাকাল হয়েছেন। পর থেকে একদম গাজীপুরের চৌরাস্তা পর্যন্ত রয়েছে, যেমনটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, ঠিক ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় সেখানে 15 বাড়ির পর, অর্থাৎ মৌচাক থেকে শুরু করে সফিপুর এবং যে পল্লী বিদ্যুৎ এবং চন্দ্রা, এই চন্দ্রা শ্রীমোড় এলাকায় কিন্তু যানজট রয়েছে। এবং এই যানজটের কারণ হিসাবে আমরা যেটি জানতে পেরেছি, মূলত রমজানে আমরা দেখেছি স্বস্তিদায়ক ঈদ যাত্রা ছিল, তবে সেই
যাত্রাটি অনেকটাই অস্বস্তিতে রূপ নিয়েছে। কারণ রমজানে আমরা দেখেছি যে পণ্যবাহী পরিবহন বন্ধ ছিল মহাসড়কে, এবার কিন্তু পণ্যবাহী পরিবহনের পাশাপাশি যে পশুবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মহাসড়কে কিন্তু চলাচল করছে। এবং অন্যদিকে যদি জানাই যে ঢাকা যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রয়েছে, অর্থাৎ আশুলিয়া থেকে যে গাড়িগুলো যে সেই পথে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসের কাজের কারণে সেখানে পুরোপুরি বন্ধ রয়েছে, যে কারণে শুধুমাত্র গাবতলী হয়ে যে গাড়িগুলো যেতে পারে, যে কারণে একটি বড় একটি অংশ কিন্তু ঢাকা মানুষ ঢাকা বাইপাস সড়কেও কিন্তু আমরা দেখেছি যে গাড়িগুলো এসে কিন্তু গাজীপুরের যে ভোগড়া ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এবং এই যে চন্দ্রা মহাসড়কের যে চিত্রটি আমরা দেখছিলাম সেটি কিন্তু বরাবরের মতোই যে চিত্র থাকে, এবারও কিন্তু আমরা সেরকম চিত্র দেখেছি। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এরই মধ্যে টাঙ্গাইল থেকে যুক্ত আছেন, টাঙ্গাইলের কালিহাতি থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আমরা দেখছিলাম যে চন্দ্রা মোড়ে দীর্ঘ যানজট রয়েছে এবং গাজীপুর হয়ে যে গাড়িগুলো এসছে উত্তরবঙ্গগামী সেগুলো নিশ্চয়ই এখন এই মুহূর্তে কালিহাতি অতিক্রম করছে এবং সামনে যেহেতু যমুনা সেতু রয়েছে সেই যমুনা সেতুতে টোলের অনেকটা সময় লেগে যাচ্ছে এবং দীর্ঘ যানজট। আমরা কিছুক্ষণ আগের যে খবর তার মাধ্যমে জানছিলাম যে 15 কিলোমিটার যানজট রয়েছে। এই মুহূর্তে চিত্রটা কেমন দেখছেন বিস্তারিত জানাবেন, এবং এই যে যানজট হচ্ছে যানজট নিরসনে প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়েছে কিনা? যে আমার পেছনেও কিন্তু পেছনে প্রায় 6 কিলোমিটার এবং সামনে 9 থেকে 10 কিলোমিটার এখনো যানজট রয়েছে। আমরা সকাল থেকে জানাচ্ছিলাম, এখন টেলিভিশনের দর্শকদের ভোগান্তির খবর। আমরা সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা, এখন রাত, এখনো পর্যন্ত আমরা কাউকে এখন পর্যন্ত কোনো স্বস্তির খবর দিতে পারিনি। মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কেউ কেউ বলছেন যে ঢাকা থেকে তাদের টাঙ্গাইল আসতে 10 থেকে 12 ঘন্টা তাদের সময় লেগেছে এবং তারা কত ঘন্টা পর যমুনা সেতু অতিক্রম করতে পারবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি এই মহাসড়কের যারা যাত্রী রয়েছেন এবং পরিবহন চালকরা। তারা বলছেন যে তারা কখনো 30 থেকে 35 কিলোমিটার গতিতে যানবাহন টানতে পারছেন না। তাদের গাড়ির গতিসীমা সর্বোচ্চ 10 থেকে সর্বোচ্চ 15 কিলোমিটার গতিতে। তারপরেও তারা যদি 5 কিলোমিটার সামনের দিকে যাচ্ছে 15 থেকে 20 মিনিট কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে। আর আমি যদি একটু তথ্য জানিয়ে রাখি যে এই যানজটের অন্যতম কারণ হচ্ছে এই মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে প্রায় স্বাভাবিক সময়ের চেয়ে 3 গুণের অধিক সময়। আমরা গত রাত থেকে আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রায় 50,000-এর অধিক যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,23,00,000 টাকার উপরে। আর স্বাভাবিক সময় এই যমুনা সেতুতে 24 ঘন্টায় যানবাহন পারাপার হয়ে থাকে 18 থেকে সর্বোচ্চ 20,000 পর্যন্ত। আর এদিকে এই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের প্রায় 6 শতাধিক সদস্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আর এদিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে এই সড়কে যে পরিমাণ পরিবহন ধারণ ক্ষমতা রয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি হয়, কিন্তু এই ধীরগতি থেকে তারপরে যানজটের সৃষ্টি হচ্ছে। আর এছাড়াও এই মহাসড়কে অন্তত 6টি গাড়ি বিকল এবং 3টি সড়ক দুর্ঘটনার কারণে সেই দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরাতে গিয়ে যে সময় লেগেছে সে কারণেও কিন্তু এখানে যানজটের তীব্রতা পেয়েছে। আর এতে করে যারা ঘরমুখো মানুষ রয়েছে, বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বলছেন যে তারা একটু পানির জন্য আশেপাশের দোকানে গেলে তাদের কাছ থেকে 20 টাকার পানি 30 থেকে 35 টাকা নেওয়া হচ্ছে। এই বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। আর এছাড়াও এই মহাসড়কে গণপরিবহনের সংকট রয়েছে, যে কারণে মানুষ ট্রাক খোলা পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে তারা গন্তব্যে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবশেষ তথ্য। সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত 8 জনের প্রাণ গেছে। ব্রাহ্মণবাড়িয়া, নাটোর সহ দেশের 4 জেলায় ঘটে সড়ক দুর্ঘটনাগুলো। সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় অটোরিকশাটি নবীনগর থেকে কুমিল্লার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। এদিকে নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল
মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ে নিহত হয়েছেন সুপারভাইজার। অন্যদিকে নেত্রকোনার কলমাকান্দায় দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। রাজধানীর কোরবানির পশুর হাটের শেষ সময়ে চাহিদা বেড়েছে ছোট মাঝারি আকারের গরুর। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ এবং রাজশাহী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। আমরা প্রথমেই যেতে চাই গালিবের কাছে। গালিব, আপনার কাছে জানতে চাই, এই যে শেষ সময়ে যে পশু বেচা বিক্রি হচ্ছে সেই ক্ষেত্রে ছোট আর মাঝারি আকারের গরুগুলোই বেশি বিক্রি হচ্ছে, তো সেক্ষেত্রে বড় গরুর যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে বিষয়টি নিয়ে কি বলছেন? রাত্রি শুরুতে যে কথাটি বলতে চাই যে আমি এতক্ষণ পর্যন্ত আজকে যে কটি হাট ঘুরে এসেছি, দিয়াবাড়িতে আসার পরে চিত্রটা পুরোপুরি ভিন্ন। আমি যখন মেট্রো রেলের উপর থেকে এই দিয়াবাড়ি হাটটি যখন দেখছিলাম তখন এটি রাজধানীর অন্যতম বৃহৎ একটা হাট। যদি ভুল না বলে থাকি তাহলে এই দিয়াবাড়ির হাটটি রাজধানীর সব থেকে বড় হাট এবং এখানে পশুর সরবরাহ অনেক অনেক বেশি এবং এখানে ক্রেতার সমাগমও সব থেকে বেশি। এবং এই জায়গায় এসে যখন আমি ক্রেতাদের কাছ থেকে যখন শুনলাম যে কোনো দিনের ঠিক, যেহেতু কুরবানি ঈদ কালকের পরের দিনই ঈদ, তাই আজকের দিনটিকেই আসলে ক্রেতা এবং বিক্রেতারা দুজনেই বেছে নেন এই দিনটিতে পশু বেচাকেনার জন্য। এবং সেটি আজকে ঘটেছে যে প্রচুর পরিমাণে পশু আজকে এই হাট থেকে বিক্রি হয়েছে। এবং সব থেকে বড় যে বিষয়টি, যে এখানে আপনি যেটি বলছিলেন ছোট এবং মাঝারি আকারের গরু, সেটি সব থেকে বেশি বিক্রি হচ্ছে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে, তবে ক্রেতা যারা আছেন তারা মোটামুটি বলতে গেলে খুশি দাম নিয়ে। গতবারে যে দামে তারা কিনেছেন তারা বলছেন যে এবার কোনো গরুর ক্ষেত্রে সেই দাম অনেকেই তার থেকে কম দামেও কিনেছেন, অর্থাৎ ক্রেতারা খুশি। তবে বিক্রেতাদের কাছ থেকে আমি কিছুটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি, কারণ অনেক বিক্রেতা বলছেন যে তারা যেই চালানে, অর্থাৎ এখানে অধিকাংশ বিক্রেতাই কিন্তু ব্যাপারী, অর্থাৎ তারা কিছুদিনের জন্য এই গরু দেশের বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে এসে এই রাজধানীতে বিক্রি করে থাকেন। তারা বলছেন যে তারা যে দামে গরু কিনে নিয়ে এসেছেন, কিছু গরুর ক্ষেত্রে তাদের লাভ হয়েছে, কিছু গরুর ক্ষেত্রে তাদের লস হয়েছে। অর্থাৎ এই লাভ এবং ক্ষতি দুটো মিলিয়ে কিন্তু আসলে বিক্রি করেছেন। তবে আজকে এখন যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, পশুর হাটে পর্যাপ্ত পশু সরবরাহ আছে, তবে দিনের বেলায় প্রচুর পরিমাণে পশু বিক্রি হয়ে গেছে। আগামীকালকে পশু সরবরাহ কেমন হতে পারে এটি নিয়ে বিক্রেতাদের মধ্যে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে। তারা বলছেন যে হয়তো আগামীকালকে যে পরিমাণে আজকে গরু বিক্রি হয়ে গেছে এটা সরবরাহ কমে যেতে পারে, অর্থাৎ একটা ক্রাইসিস মার্কেটে দেখা দিতে পারে। তবে যেটাই হোক না কেন, বড় গরুর ক্ষেত্রে যেটা হচ্ছে যে অধিকাংশ গরুই আসলে যেহেতু মাঝারি সাইজের বিক্রি হচ্ছে, বড় গরু যেগুলো সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে, কিন্তু দাম কিছুটা সেখানে ছাড়তে হচ্ছে বিক্রেতাদের। তো এই ছিল আমার কাছ থেকে এই দিয়াবাড়ি হাটের পশুর হাটের সর্বশেষ। রাত্রি আমরা রাজধানীর হাটের চিত্র জানছিলাম। এ পর্যায়ে আমরা যেতে চাই রাজশাহীতে। সহকর্মী রকিবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত আছেন। রাকিব, জানাবেন যে রাজশাহীর হাটগুলোতে এই মুহূর্তে ক্রেতা সমাগম কেমন রয়েছে এবং দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। তন্ময়, আজকে বৃহস্পতিবার, আজকে যে সাপ্তাহিক হাট সেটি কাকন হাট এবং সেটি গোদাগাড়ী উপজেলায়। তবে শহরের একেবারেই পাশে যেটি সিটি হাট, রাজশাহীতে সবচেয়ে বড় পশুর বাজার, সেখানে আমরা আসলে আজকে দিনভর যেটি দেখেছি যে সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু আসলে ক্রেতা সমাগম খুব একটা ছিল না। তবে গরু আসতে শুরু করেছিল, পরবর্তীতে বিকেল থেকে কিন্তু ক্রেতা সমাগম বাড়ে এবং একই সাথে কিন্তু গরু বিভিন্ন জায়গা থেকে কৃষক এবং গৃহস্থ যারা রয়েছে তারা কিন্তু নিয়ে আসে, একই সাথে মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছে তারাও কিন্তু নিয়ে আসে।
তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু অফিস আদালত শেষ হয়েছে, শহরের মানুষ এখানে গরু বাসায় নিয়ে যেয়ে রাখার জায়গা কম, যার কারণে কিন্তু আমরা এখানে যেটি লক্ষ্য করেছি অনেকে এসেছেন, কিনেছেন গরু এবং সেইটি আসলে দর কষাকষি করেই কিনেছেন। এবং এক্ষেত্রে ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে আসলে এই মুহূর্তে যেহেতু গরু আজকে এখানে সরবরাহ বেশি, যতটুকু ছিল তার তুলনায় ক্রেতা বেশি ছিল, যার কারণে একটু দর কষাকষি করেই কিনতে হয়েছে। এবং সেটি যেই পরিমাণ আসলে আমরা এখানে লক্ষ্য করেছি, দরদাম কিন্তু অন্যান্য হাটের থেকে আসলে প্রায় 10 থেকে 15,000 টাকা কম দরে আসলে কিন্তু বিক্রি করতে হয়েছে। এবং আগামীকাল শুক্রবার ঈদের একদিন আগে, কালকে আরো বেশি জমজমাট হবে বেচাকেনা বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো তন্ময়, এই ছিল রাজশাহীর সিটি হাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান, জানাচ্ছিলেন পশু বেচা বিক্রির খবর। এবার যেতে চাই সহকর্মী শোয়েবের কাছে চট্টগ্রামে। শোয়েব, আমরা তো দেখেছি এই ঈদ উল আজহা সামনে রেখে চট্টগ্রামেও বেশ বেচা বিক্রি হচ্ছে পশুর। তো সেক্ষেত্রে আসলে এখন বেচা বিক্রি কেমন দেখছেন? বিক্রেতাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা বিষয়টি নিয়ে কি বলছেন? রাত্রি সন্ধ্যার পর থেকে বেচা বিক্রি কিন্তু আরও জমজমাট হয়েছে, অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু আমরা দেখেছি ক্রেতা সমাগম বেড়েছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে সেটি আরও কিছুটা বেড়েছে। কারণ হিসেবে বলতে পারি যে গত কয়েকদিনের, অর্থাৎ টানা এক সপ্তাহের টানা বৃষ্টি শেষে আজকে কিন্তু আবহাওয়া বেশ উষ্ণ, অর্থাৎ তীব্র গরমের কারণে কিন্তু দিনের বেলায় ক্রেতা কিছুটা কম এসেছিলেন, কিন্তু এই মুহূর্তে ক্রেতা আসছেন এবং প্রচুর কিন্তু পশু বেচা বিক্রি চলছে আমরা দেখতে পাচ্ছি। আমরা নূরনগর হাউজিং মাঠে রয়েছি এবং সেই হাটটিতে আমরা যেই প্রবেশ এবং বাহির হওয়ার যে পথটি রয়েছে সেই জায়গাটিতে ঠিক দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পরপরই আপনি দেখবেন যে আসলে পশু নিয়ে কিন্তু ক্রেতারা যাচ্ছেন, অর্থাৎ খুশি মনেই কিন্তু তারা বাড়ি ফিরছেন, পছন্দের পশুটি কিনছেন। কারণ হাতে একেবারেই সময় নেই, আগামীকাল শুধুমাত্র একটি দিন বাকি রয়েছে, বাজার কেমন হবে না হবে সেটি কিন্তু অনেকের একটি চিন্তার কারণ হয়ে থাকে, যে কারণে আজকের দিনটিতেই মূলত সবচেয়ে বেশি বেচাকেনা হয়ে থাকে। কারণ অনেক সময় শেষ দিনে গিয়ে পশু সংকট হয়, তখন পছন্দসই পশু পাওয়া যায় না, পশু এবং দামের সঙ্গে মিল সমন্বয় করতে অনেকটা হিমশিম খেতে হয়। তাই আজকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক সংখ্যক বেচাকেনা চলছে। তবে বিক্রেতারা যে বলছেন যে গত কয়েকদিনের তুলনায় আজকে পশুর সরবরাহ যেমন বেড়েছে, তেমনি ক্রেতার সংখ্যা কিন্তু আশানুরূপ হয়নি, যে কারণে পশুর দাম গত কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা কমেছে, অর্থাৎ প্রায় 5 থেকে 10% পর্যন্ত কিন্তু পশুর দাম কমেছে। নূরনগর হাউজিংয়ে প্রচুর পশু রয়েছে কিন্তু ক্রেতা কম। অন্যদিকে আমরা শুনতে পেরেছি যে নগরীর অন্য আরও দু একটি বাজার যেগুলো রয়েছে সেখানে কিন্তু পশুর কিছুটা সংকট তৈরি হয়েছে। যদি পশুর সংকট থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে দাম বেড়ে যাবে এবং শহরের পাশাপাশি উপজেলা যেগুলো রয়েছে শহর লাগোয়া, সেগুলোতেও কিন্তু আসলে জমজমাট পশু বেচা বিক্রি চলছে। রাত্রি ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পথ স্বপ্ননিবাস আবাসন প্রকল্প। ওদের একটি সোসাইটির প্রতিটি প্লটই প্রকৃত অর্থে কর্নার প্লট, যেখানে সেখানে বুকিং নয়, প্লটটি যেন ঢাকায় হয়। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা চলছে। মসজিদুল নামিরায় খুতবায় অংশ নিলেন লাখ লাখ মুসল্লি। এ সময় ফিলিস্তিনের হামলা বন্ধের আহ্বান সহ বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়। এরপর জোহরের নামাজ শেষে মুজদালিফার পথে রওনা দেন মুসল্লিরা। সেখানে রাত্রিযাপন শেষে শুক্রবার পশু কোরবানি দেয়া হবে। এর আগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয় আরাফাতের ময়দান। জোহরের নামাজের পর খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ সালে আল হুমায়দ। এবছর 34টি ভাষায় শোনা যাবে হজের খুতবা। খুতবায় ফিলিস্তিনের আগ্রাসন বন্ধ ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। এরপর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন লাখ লাখ মুসল্লি। সেখানে রাত্রিযাপন শেষে শুক্রবার পশু কোরবানি দেবেন তারা। এই যাত্রাকে নির্বিঘ্ন করতে মাঠে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। রাজধানীর ফকিরাপুল বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছেন তারা। বৃহস্পতিবার বিকেলের দিকে অভিযোগ পেয়ে ফকিরাপুলের বাস কাউন্টারে আসেন সেনা সদস্যরা। সেখানে যাত্রীদের সাথে কথা বলে জানতে পারেন বিভিন্ন বাসের কাউন্টার থেকে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছেন তারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। পাশাপাশি রাস্তায় অতিরিক্ত ভাড়া নেওয়া সহ যাত্রী হয়রানি রোধেও কাজ করছে সংস্থাটি। এবার ঈদ যাত্রা শুরু হওয়ার পর থেকেই মাঠে আছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা 24 ঘন্টাই পেট্রোলিং করছে। বারো ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটির 10,000 কর্মী নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি। জাতীয় ঈদগাহে যে ঈদের জামাত অনুষ্ঠান তার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। বর্ষাকাল চলছে,
আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, সেই পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। নিরাপত্তার জন্য আমাদের পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সদা তৎপর রয়েছে। আমরা কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। জিয়া পরিবারকে হেয় করতে সোশ্যাল মিডিয়ায় জুবাইদা রহমান ও জাইমা রহমানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালানো হচ্ছে। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অপপ্রচার রোধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এগুলো প্রচার করা হচ্ছে। এ কাজ দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকায় পরিবারের সঙ্গে 1 মাস ব্যস্ত সময় কাটিয়ে লন্ডনে স্বামী ও কন্যার সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি। বৃহস্পতিবার বেলা 11টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে সকালে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন ডাক্তার জুবাইদা রহমান। ভুটানের বিপক্ষে ম্যাচ জিততেও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি দল, এমনটাই জানিয়েছেন গেল ম্যাচের গোলদাতা সোহেল রানা। এদিকে টিম ম্যানেজার আমির খান জানিয়েছেন দেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে সময় নিচ্ছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। মনে করি আমার গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ টিম। সো আমি মনে করি আমি টিমের জন্য কিছু করতে পেরেছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। সে আসলে হিউমিডিটির কথা বলতেছে, যে এই হিউমিডিটি গরম, অনেক গরমের কথা সে বলতেছে, কারণ সে এর আগেও বাংলাদেশে এসেছে তখন সে উইন্টারের টাইম এসেছে, সে এতটা ফিল করে নাই। তো যেহেতু এখন এই বৃষ্টি বা এর মধ্যে কিন্তু একটু গরমটা কম আছে আমি যেটা মনে করি, কিন্তু হিউমিডিটিটা বেশি। আমার মনে হয় সে 2-3 দিনে প্র্যাকটিস করলে সেই জিনিসটা সে রিকভারি করে উঠবে। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। যাওয়ার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।